এখন ব্যাপার হচ্ছে আমাদের পিছনে ইডি সিবিআই লাগাতে গেলে আগে কয়লা চোর হতে হবে, আগে বালি চোর হতে হবে, আগে গরু পাচারকারী হতে হবে। চেষ্টা করে দেখব যে দিদির সঙ্গে লড়তে গিয়ে যাতে ইডি সিবিআই আমাদেরকেও তাড়া করে, তার জন্য গরু পাচার করা যায় কিনা দেখতে হবে, কয়লা পাচার করা যায় কিনা দেখতে হবে, বালি পাচার করা যায় কিনা দেখতে হবে, পদ দিয়ে টাকা খাওয়া যায় কিনা, চাকরি দিয়ে টাকা খাওয়া যায় কিনা দেখতে হবে, পঞ্চায়েতের টাকা মেরে খাওয়া যায় কিনা দেখতে হবে। দিদি তো এইসবই শিখিয়েছেন তার দলের লোকদেরকে, তাই ইডি সিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে। দিদি আমাদেরকে ব্যবস্থা করে দিন, কারণ পুলিশ আপনার কয়লা চুরি করতে গেলে, গরু পাচার করতে গেলে পুলিশ লাগবে। তা পুলিশকে একটু আমাদের সঙ্গে বসিয়ে দিন, যেমন আপনার নেতাদের সঙ্গে বসিয়ে দেন। তারপরে না হয় আমরা গরু পাচার করার চেষ্টা করব, যাতে ইডি আর সিবিআই আপনার কথা মতো আমাদের পিছনেও তাড়া করে। দিদি আপনি তো ইডি সিবিআই আপনার এখন বন্ধু, ইডি সিবিআই কিছু তো করেনি আপনাকে। যেদিন থেকে আপনার ভাইপোকে ইডির দপ্তরে ডাকলো আপনার খারাপ লাগলো। আরে আপনার ভাইপোকে ডাকার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই যে আপনার ভাইপোকে ডেকে বুঝিয়ে দেওয়া হলো যে লাইনে না চলে বিপদ। তারপর দিন থেকে আপনি গালাগালি করতে আরম্ভ করলেন কংগ্রেসকে। মোদির কাছে সুপারি নিয়ে নিলেন আপনি যে কংগ্রেসে গালাগালি দাও, কংগ্রেসের বিরোধিতা করো, কংগ্রেসকে দুর্বল করো, 7 খুন তোমার মাপ। আপনার সঙ্গে মোদির সমঝোতা হয়নি দিদি? বলুন বলুন বুকে হাত দিয়ে যে আপনার সঙ্গে মোদির সমঝোতা হয়নি। আপনার সঙ্গে মোদির যদি সমঝোতা না হতো তাহলে এই মুহূর্তে যখন সারা ভারতবর্ষের 19টা বিরোধী দল একসঙ্গে মোদিকে ক্ষমতাচ্যুত করার জন্য সংঘবদ্ধ হচ্ছে, তখন আপনি সেই বিরোধী ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য মোদির কাছে সুপারি খেয়ে আপনি পথে নেমেছেন। আপনি শুরু করে দিয়েছেন আপনার কাজকর্ম। এটা তো আপনার সঙ্গে মোদির গট আপ গেম চলছে। আপনাদের সম্পর্ক আজকের নয়। মোদি যখন গোদ্রাকাণ্ড ঘটিয়েছিল, তারপরে যখন মুখ্যমন্ত্রী হয়েছিল, আপনি লাল গোলাপের স্তবক পাঠিয়েছিলেন, ভুলে যাবেন না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই তৃণমূল দলের সঙ্গে রাজনাথ সিং, নীতিন গডকরি, মোহন ভাগবত, এদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তাই এদেরকে ধরে না। দিদির ভাইপোকে ধরেনি ইলেকশন কমিশন, তাই শুধুমাত্র ভবানীপুরে ভোট করানোর জন্য উপনির্বাচন করায়। লোকে কি সব গরু গাধা আছে, কিছু বুঝছে না দিদি? আপনি মনে করছেন আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, সবাই সব কিছু দেখতে পাচ্ছে। মোদি আসবে, অনেকটা কাজে ব্যাঘাত করছে, ফলে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। পূর্ববর্তী তাড়াতাড়ি হওয়া দরকার। দেখুন, পশ্চিমবঙ্গের আজকে যারা সরকারে আছে তারা প্রশাসক নিয়োগের নামে মিউনিসিপ্যালিটিগুলোতে তাদের নিজেদের নেতাদেরকে প্রশাসক বানিয়েছে। আগামী দিনে বিডিও এসডিওর থাকার দরকার হবে কিনা বাংলায় জানি না, কারণ নেতারাই এখানে প্রশাসক। মিউনিসিপ্যালিটি নির্বাচন কবে হবে তা আমরা জানি না। নির্বাচনে মানুষকে ভোট দিতে দেওয়া হবে কিনা তাও আমরা জানি না। গত পঞ্চায়েতের মতো নির্বাচনগুলোকে আবার লুট করা হবে কিনা তা আমরা জানি না। কিন্তু নির্বাচনের দিন অনেক আগেই হওয়া উচিত ছিল। নির্বাচনের দিন পিছানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি যেখানে যেখানে নির্বাচন হওয়া উচিত ছিল সেখানে প্রশাসক বসানোর নামে প্র্যাকটিক্যালি পার্টির তরফ থেকে পার্টির নেতাদেরকে মিউনিসিপ্যালিটিকে লুট করবার লাইসেন্স দেওয়া হলো। প্রমোটার রাজ বেড়ে গেল। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আজ অরাজকতা চলছে। কর্মচারী যারা, তাদের স্থায়ীকরণের কোনো ব্যবস্থা নেই, কোনো পরিকল্পনা নেই। গোটা মিউনিসিপ্যালিটিগুলোই, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি সরকারি দলের রাজনৈতিক অফিসে রূপান্তরিত হয়েছে। এটাই হচ্ছে বাংলার মমতা ব্যানার্জির তৈরি করা গণতন্ত্র, যে গণতন্ত্রে মানুষের ভোট গ্রাহ্য হয় না, যে গণতন্ত্রে তৃণমূলের নেতাদেরকে প্রশাসক বানিয়ে যেটা সরকারি অফিসারদের দেখার দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে দেওয়া হয়।
এবং পাশাপাশি পৌরসভাগুলোকে পৌর এলাকাগুলোকে লুট করার খোলা লাইসেন্স দেওয়া। বিরোধী জোট দেখো মানে মোদি হারবে, মোদি হারতে চায় না, তাই কি করতে হবে? ট্রয় নগরীর ঘোড়ার জন্ম দিতে হবে, ভিতর থেকে খাম করো, ফিফথ কলামের কাজ করতে হবে, ভিতর থেকে ধ্বংস করো। তাতে কাকে ব্যবহার করা যাবে? অরবিন্দ কেজরিওয়ালকে ব্যবহার করা যাবে। কাকে ব্যবহার করা যাবে? মমতা ব্যানার্জিকে ব্যবহার করা যাবে। কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই যেখানটাই, সেখানে আপ যাবে, সেখানে দিদি যাবে। আর বিজেপি পার্টির মুখ্যমন্ত্রী তাদেরকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। গোয়ায় যাচ্ছে দিদি, গোয়ায় বিজেপি পার্টির মুখ্যমন্ত্রী অভ্যর্থনা জানাচ্ছে, আসুন আসুন আসুন, গোয়ায় ফেনি খাওয়াবো, সমুদ্রের মাছ খাওয়াবো, আসুন সব এখানটায় ভোট করুন। কি দেখছি আমরা? গোয়ায় যাচ্ছে দিদি, আর বিজেপির মুখ্যমন্ত্রী গোয়ায় বলছে আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই, কেন? আপনারা এলে কংগ্রেস হারবে। এটাই তো মূল কথা। বিজেপি পার্টির কাছে আজ নয়, বিজেপি পার্টির সঙ্গে আমাদের লড়াই যেদিন থেকে বিজেপি পার্টির পূর্বপুরুষদের জন্ম, সেদিন থেকে 1925 সাল থেকে আমাদের লড়াই। কারণ 1925 সালে আরএসএস এর জন্ম হয়েছিল। 89 বছর এই কংগ্রেস বিজেপিকে এককভাবে ক্ষমতায় আসতে দেয়নি। আজ কংগ্রেস দুর্বল, তাই বিজেপি ক্ষমতায়। ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছেন, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। বিজেপি সেই জায়গাটা ফেরত চাই। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে, মানুষের ক্ষোভ বাড়ছে। আর নরেন্দ্র মোদী বারবার বালাকোটে বোম ফেলতে পারবে না। মোদী সেটা বুঝছে, হাল আমার বেহাল। সেই জায়গাটায় দাঁড়িয়ে মোদীর হালকে আবার হালে পরিণত করতে পারে কে? বিরোধী দলের ঐক্যে ফাটল। সে দায়িত্বটা কে নিয়েছে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি বলছেন? যেদিন ভাইপোকে ইডি ডাকলো, তার পরের দিন থেকে ভাইপো আর পিসি মিলে কংগ্রেসে গালাগালি আরম্ভ করলেন। কেন? মোদী বলছে দিদি তোমার জন্য সব করছি, তুমি আমার জন্য এটা করো। দেওয়া নেওয়া, এই তো খেলা। এই দেওয়া নেওয়ার খেলায় বাকি দলগুলোকে অস্বীকার করতে হবে, বাকি দলগুলোকে ধূলিসাৎ করে দিতে হবে। এটাই তো গল্প। ভবিষ্যৎ প্রমাণ হবে, ইতিহাসে প্রমাণ হবে। দিদি আপনিও থাকবেন, স্লোগান দিবে, আপনি খাড়া হবেন, আপনি বলবেন আমি হিন্দুত্ব রুখব, ভোটটা ভাগাভাগি হবে, মাঝখান থেকে সবারই জলাঞ্জলি হোক। এটাই তো মোদি আর দিদির রাজনৈতিক কৌশল, নির্বাচনী কৌশল। এই নির্বাচনী পাটিগণিত লোকসভায় হয়েছে, এই নির্বাচনী পাটিগণিত 2021-এর বিধানসভায় হয়েছে। আগামী দিনে এই নির্বাচনী পাটিগণিত সারা ভারতবর্ষে করার চেষ্টা করছেন। মোদি চাই ফিরে আসার রাস্তা কণ্টকমুক্ত করতে, দিদি চাই দিদির উপরে ঝামেলা বন্ধ হোক, দিদি চাই বাংলা সর্বেসর্বা হয়ে থাকতে, মোদি চাই দেশের সর্বেসর্বা হয়ে থাকতে। তাই দিদি আর মোদির মধ্যে আঁতারটা এইটাই, মোদির দিল্লি, দিদির কলকাতা। এটাই তো গল্প। কংগ্রেসকে দুর্বল করে বাংলার মুখ্যমন্ত্রী আপনি বিজেপির হাত শক্ত করছেন। আপনার প্রতিদিনের কাজকর্মে আস্থা প্রমাণিত। কদিন আগেও তো আপনি দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। তখন কি বলেছিলেন যে কংগ্রেস পচা পার্টি, কংগ্রেস ডোবা? তখন তো বলেননি আপনি। এই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল 2011 সালে হয়েছিল। কংগ্রেসের সঙ্গে জোট না বাঁধলে আপনি কি পারতেন? আপনি আন্দোলন করেছেন সিঙ্গুর নিয়ে, নন্দীগ্রাম নিয়ে, কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব আপনাকে সহযোগিতা করেনি। আরে আপনার মতন বেঈমান, নিমক হারাম রাজনৈতিক নেত্রী ভারতবর্ষে দুটো খুঁজে পাওয়া যাবে না এখন। তা তো বটেই। কংগ্রেসের কথা বলছে, মোদির কাছে সুপারি খেয়েছে। কংগ্রেসকে দুর্বল করতে হবে। যখন কংগ্রেসের নেতৃত্বে সব বিরোধী দলগুলো একজোট হচ্ছে, দিদিও সেখানে সামিল হয়েছিল। আজকে বিরোধী জোটের ভোট 63%, মোদির ভোট 37%। বিরোধী জোট এক হওয়া মানে মোদি হারবে। মোদি হারতে চায় না, তাই কি করতে হবে? ট্রয় নগরীর ঘোড়ার জন্ম দিতে হবে, ভিতর থেকে খাম করো, ফিফথ কলামের কাজ করতে হবে, ভিতর থেকে ধ্বংস করো। তাতে কাকে ব্যবহার করা যাবে? অরবিন্দ কেজরিওয়ালকে ব্যবহার করা যাবে। কাকে ব্যবহার করা যাবে? মমতা ব্যানার্জিকে ব্যবহার করা যাবে। কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই যেখানটাই,
সেখানে আপ যাবে, সেখানে দিদি যাবে, আর বিজেপি পার্টির মুখ্যমন্ত্রী তাদেরকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। গোয়ায় যাচ্ছে দিদি, গোয়ায় বিজেপি পার্টির মুখ্যমন্ত্রী অভ্যর্থনা জানাচ্ছে, আসুন আসুন আসুন, গোয়ায় ফেনি খাওয়াবো, সমুদ্রের মাছ খাওয়াবো, আসুন তো এখানটায় ভোট করুন। দেখুন, দিদিকে একটা কথা স্মরণ করে দিতে চাই, বুকে হাত দিয়ে বলুন, 2011 সালে যদি কংগ্রেস, সোনিয়া গান্ধী, প্রণব মুখার্জি তাদের সহযোগিতা না পেতেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারতেন না। এটা যদি অস্বীকার করেন, তাহলে মানুষের বিশ্বাস নিয়ে তো আপনি ছিনিমিনি খেলছেন। 2011 সালের জোটটা কাদের সঙ্গে হয়েছিল আপনার? 2011 সালে কংগ্রেসের সঙ্গে আপনি জোট করেছিলেন সোনিয়া গান্ধীর আশীর্বাদ নিয়ে, কংগ্রেসের সহযোগিতা নিয়ে, কংগ্রেসের অর্থ নিয়ে আপনি নির্বাচনে জিতেছিলেন, যৌথ মন্ত্রিসভা হয়েছিল। আজ সব ভুলে যাচ্ছেন ক্ষমতার দম্ভে, ক্ষমতার অহংকারে। ক্ষমতার অহংকারে আপনি সব কিছু অস্বীকার করতে পারেন, কিন্তু ইতিহাসকে তো অস্বীকার করতে পারবেন না। এই কংগ্রেস আপনাকে জন্ম দিয়েছিল। যে সোনিয়া গান্ধীকে আপনি অপমান করতে চাইছেন, সেই সোনিয়া গান্ধীর প্রয়াত স্বামী, যিনি ভারতবর্ষের শহীদ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তাঁরই দয়াতে আপনি কিন্তু কংগ্রেস দলের নেত্রী হয়েছিলেন। আজ আপনি অস্বীকার করছেন সব কিছু। আপনি যে রাজনৈতিক দল আপনার মাতৃত্বের কাজ করেছে, সেই রাজনৈতিক মাতৃত্বকে আপনি অস্বীকার করছেন। মানুষের বিশ্বাসের দাম আপনি কি দেবেন, যখন আপনার জীবনের এই উন্নতির জন্য যে দলটার কাছে আপনার ঋণী থাকার কথা, যে দলটার কাছে সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকার কথা, সেই দলকেই যখন আপনি গালাগালি দিতে পারেন, সেই দলকেই যখন উঠিয়ে দেওয়ার কথা ভাবতে পারেন, তখন মানুষের মর্যাদা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন, এটার বলার জন্য আমাদের আর সময়ের অপেক্ষা রাখে। পুলিশ প্রশাসনের ব্যর্থতা, দিল্লির প্রশাসন চালায় গৃহমন্ত্রী মানে অমিত শাহ। অমিত শাহ যে দিল্লির প্রশাসন চালাতে ব্যর্থ, ভারতবর্ষের আইন শৃঙ্খলা পরিচালনা করতে ব্যর্থ, সেটা প্রমাণ তিনি আগেও দিয়েছেন, আবার কালকে দিলেন। দিনের আলোর মতন পরিষ্কার যে ভারতবর্ষের মতো দেশের ক্যাপিটাল, রাজধানী, সেখানে দিন দুপুরে সেখানে পুলিশ, এই ক্রিমিনালরা, খুনিরা, তারা উকিলের পোশাক পরে গিয়ে কোর্টের মধ্যে গুলি চালাচ্ছে। মানুষ যাবে কোথায়? সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে? এই দিল্লি সরকার, দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থার জন্য সারা ভারতবর্ষে সবথেকে বেশি টাকা খরচ হয়। দিল্লি নিরাপত্তার জন্য সারা ভারতবর্ষে সবথেকে বেশি অর্থ খরচ হয়। সেই নিরাপত্তা দেখভালের দায়িত্ব গৃহমন্ত্রী অমিত শাহের, অথচ সেখানেই দাঙ্গা হয়, সেখানেই রেড ফোর্টে উঠে ভারতবর্ষের অপমান করা হয়, সেখানেই কোর্টের মধ্যে ঢুকে গুলি চালিয়ে একজন আরেকজনকে হত্যা করে প্রমাণ করে দেয়। বিচার ব্যবস্থা কি করবে? বিচারক তো আমরাই। সেখানে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে প্রবেশ করে কি করে? মেটাল ডিটেক্টর কই, যে অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে? এইভাবে চললে তো কোনদিন প্রধানমন্ত্রী দপ্তরে ঢুকে যাবে, গৃহমন্ত্রী দপ্তরে ঢুকে যাবে খুনিরা। তখন কি করবেন? ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহকে এর জন্য জবাব দিতে হবে। চুপ করে আছেন কেন আপনি অমিত শাহ? আপনি বলুন আপনি ব্যর্থ। আপনি নিয়ে এলেন বিখ্যাত পুলিশ অফিসার রাকেশ আস্থানাকে, কারণ গুজরাটে আপনাদের দালালি করেছে, গুজরাটে দাঙ্গার সময় আপনাদের সাহায্য করেছে। নিয়ে এলেন আপনি রাকেশ আস্থানাকে। সেই রাকেশ আস্থানার জমানায় কী হলো? খবর ছিল পুলিশের কাছে যে কোর্টের মধ্যে হামলা হতে পারে, তা সত্ত্বেও আপনারা ঢুকতে পারেননি। কার ব্যর্থতা? আপনি দেশ রক্ষা করবেন, দিল্লি একটা কোর্ট রক্ষা করতে পারেন না, আপনারা কি দেশ রক্ষা করবেন মশাই? বলে দিয়েছে ওগুলো বহু পুরনো কথা।
আমরা আগেও প্রার্থী দিয়েছিলাম। এখন সুনীল চক্রবর্তী ভাই বলতে পারবো না, তো আগেই প্রার্থী দিয়েছিল, দেখে নাও না এটা, তাহলে আমরা ওখানে প্রার্থী চীনের সম্পর্ক সব থেকে ভালো না আজ থেকে, স্বাধীনতার পর থেকে। ভারতের সঙ্গে যেহেতু পাকিস্তানের সম্পর্ক খারাপ, তাই বরাবর চীন পাকিস্তানকে মদত করে। এতদিন পাকিস্তানের সহযোগিতা পাচ্ছিল আমেরিকার কাছে, কিন্তু ধীরে ধীরে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়। সেই শূন্যস্থানটা ভরাট করতে ময়দানে নেমেছে চীন। তাই চীনের সব অস্ত্র তাদের কাছে আছে, চীন তাদের দেশের মধ্যে দিয়ে রাস্তা বানাচ্ছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে, তাদের দেশকে তারা সামরিক কাজে ব্যবহার করবার জন্য গাদার পোর্ট তারা কবজা করেছে। ভারতবর্ষকে দুর্বল করার জন্য পাকিস্তানকে দরকার, পাকিস্তানকে মদত দেবে চীন। একদিকে লাদাখ, একদিকে কাশ্মীর, সারা ভারতবর্ষকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এটাই তো চলছে। তাই চীনের তো অস্ত্র পাওয়া যাবেই পাকিস্তানের কাছে।